নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা গল্প পরিশেষ। শুরু করছি গল্প পরিশেষ। মাধুরীকে দেখে হঠাৎ অরবিন্দ থমকে গেল। দেখল বোধহয় ৮ বছর পরে, কিন্তু চিনতে তার এক পলকের বেশি প্রয়োজন হলো না। মাথাটা যথাসম্ভব নিচু করে সে যেন নিজেকে একটু আড়াল করবার চেষ্টা করল। বিয়ে বাড়ি, প্রকাণ্ড চক মেলানো দালানের চৌকো উঠোনে শামিয়ানা টাঙানো হয়েছে, ঝলমল করছে আলোতে। মাঝখানে হাত তিনেক ফাঁক রেখে লম্বালম্বি টেবিল আর ভেনিস্তা চেয়ার ফেলে দুদিকে খাবার ব্যবস্থা, একদিকে মেয়েরা একদিকে পুরুষেরা। অরবিন্দর অনেকক্ষণ থেকেই মনে হয়েছে যে মেয়েটি তার দিকে পিছন ফিরে খেতে বসেছে তার হাতির দাঁতের মতো শুভ্র মসৃণ ঘাড়ের উপরকার ঢেউ খেলানো চুলের অবিন্যস্ত ঢিলে খোঁপাটি সে যেন চেনে। হঠাৎ মেয়েটির মুখ ঘুরল এদিকে। সঙ্গে সঙ্গে অরবিন্দ স্পষ্ট দেখতে পেল সত্যি সত্যি সে মাধুরী। মনের মধ্যেটা একটু কেমন করল যেন, একটু বিবেকের দংশন হয়তো। পর মুহূর্তেই সামলে নিল নিজেকে। খেয়ে উঠে সে আর দেরি করল না, শুভরাত্রি জ্ঞাপন করে বেরিয়ে পড়ল সেখান থেকে। তারপর পানের দোকান থেকে 2 খিলি পান, 1 প্যাকেট সিগারেট কিনে সামনে যে বাস পেল তাতেই চড়ে অনির্দিষ্টভাবে ঘুরে ফিরে বাড়ি ফিরল রাত 12টায়। মেম সাহেব নিশ্চয়ই এতক্ষণ জেগে নেই, আর থাকলেও তার সঙ্গে 2টো কথা বলে শান্তি পাবার আশা করা নিতান্ত মূঢ়তা। ফ্ল্যাটের দরজায় আসতে সে টোকা দিল। কলিং বেল টিপলে ফল হতো বেশি, কিন্তু যদি অ্যানির ঘুম ভাঙে তবে আজ রাত্রে মল্লযুদ্ধ। প্রায় 10 মিনিট টোকা দেবার পরে বয় এসে আস্তে দরজা খুলে দিল। অরবিন্দ নিঃশব্দে নিজের শোবার ঘরে ঢুকে নিঃশব্দে পোশাক ছেড়ে শুয়ে পড়ল। ঘুম এলো না অনেকক্ষণ। আর তারপর যখন ঘুম হলো তখন বাকি রাতটুকু সে এমন সব স্বপ্ন দেখল যা থেকে নির্ঘুম রাত্রিও মানুষের পক্ষে অনেক কাম্য। দোষ আর কার? সমস্ত দোষ অরবিন্দরই তো। অরবিন্দ যখন ভাইয়ের পয়সায় 4 বছর মেম পুষে পুষে ফতুর হয়ে দেশে ফিরল, তখন তার মাথার কোষে কোষে শয়তানি বুদ্ধি জাল ফেলেছে। দেশে থাকতে তার সুনাম ছিল। লেখাপড়ার ব্রিলিয়েন্ট না হলেও ভালো ছেলে বলেই সকলে জানত। বিএ পাশ করবার পরে তার হঠাৎ ঝোঁক চাপল বিলেত যাবে, অক্সফোর্ডে পড়বে। অরবিন্দ দাদা অনন্তবাবু তখন রাঙামাটির সিভিল সার্জন। তিনি ভাইয়ের ইচ্ছাকে সদিচ্ছা বলেই মনে করলেন এবং বিনা আপত্তিতে চোখের জল সামলে রাজি হলেন। অরবিন্দ দেখতে অদ্ভুত সুন্দর। তার স্বাস্থ্য, তার রং, তার চালচলন, কথাবার্তা সমস্তই নিখুঁতভাবে সুন্দর, এবং বিলেত গিয়ে এই সৌন্দর্যই তার কাল হলো। সেখানে গিয়ে অত্যন্ত সহজেই মেয়েদের মনোহরণ করল এবং শেষ পর্যন্ত সস্তা মেয়েদের পেছনে ঘোরাটাই পেশা করে 4 বছরে ভাইয়ের রক্তজল করা সঞ্চিত সমস্ত অর্থ খুইয়ে ফতুর হয়ে দেশে ফিরে এলো। ফিরে আসার তার একেবারেই ইচ্ছে ছিল না। যে রসে সে ডুবেছিল সে রসের বড় আঠা, সাধ্য কি তা থেকে এত সহজেই সে বিচ্ছিন্ন হয়? কিন্তু তবু তাকে আসতে হলো। মনের মধ্যে নানা রকম প্যাঁচ এঁটে সে লক্ষ্মী ছেলের মতো ঘরে ফিরে এলো। অনন্তবাবু ভাইয়ের অধঃপতন সমস্তই বুঝলেন, কিন্তু কিছুই বললেন না। দিন কয়েক অরবিন্দ ভাইয়ের একান্ত অনুগত থেকে হঠাৎ একদিন ব্যবসা করবে বলে 1000-5 টাকা চেয়ে বসল। ব্যবসা বিষয়ে তার কি পর্যন্ত জ্ঞান তার তালিকাও সে ঘণ্টা 3 বসে ভাইয়ের কর্ণগোচর করালো। কিন্তু অনন্তবাবু নিঃশব্দে বসে পাইপ টানতে লাগলেন।
জবাব দিলেন না। সেদিন রাত্রেই তিনি শুয়ে শুয়ে স্ত্রীকে বললেন, দেখো, অরবিন্দর কিন্তু আবার পালাবার মতলব। এখন যে করেই হোক ওকে বাঁধতে হবে। কেন, কি করে বুঝলে? বয়স তো হলো, অভিজ্ঞতা বেড়েছে, কাজেই বুঝতে দেরি লাগে না। স্ত্রী অন্নপূর্ণা একটু চুপ করে থেকে বললেন, বাঁধতে হলে তো বিয়ে দেওয়া ছাড়া উপায় দেখি না। আমিও তো তাই বলি। দেখো ভালো করে ভেবে। অন্নপূর্ণা চিন্তিতভাবে পাশ ফিরলেন। অনন্তবাবু অনেকক্ষণ পাইপ টেনে আবার বললেন, অরবিন্দ আমার সন্তানের অধিক। আমার সন্তান নেই এ কথা আমার কখনো মনে হয় না। সেই অরবিন্দ চোখের উপর এমন ভেসে যাবে? অন্নপূর্ণা নিঃশ্বাস টেনে বললেন, সে তো ঠিক কথাই। অনন্তবাবুর বহুকাল পরে মনে পড়ল, মাত্র 5 বছর বয়সে তিনি মাকে হারিয়েছিলেন। স্পষ্ট মনে আছে তাঁর, ঠিক 22 বছর বয়সে যখন প্রৌঢ় পিতা আবার অরবিন্দর মাকে বিয়ে করে নিয়ে এলেন ঘরে, তখন পিতার দুর্মতিতে লজ্জায় ঘৃণায় মর্মাহত হয়ে সে গৃহত্যাগ করে চলে গিয়েছিল। কিন্তু এই অরবিন্দর মা, ওইটুকু 18 বছরের মেয়ে, ফিরিয়ে আনল তাকে ঘরে, বিয়ে দিয়ে সংসার পাতল। তারপর ঠিক মায়ের মতো স্নেহে যত্নে কর্তৃত্বে সত্যিকারের মা হয়ে উঠল দুদিনেই। তিনি যখন মারা যান, অরবিন্দ তখন 7 বছরের এক ফোঁটা ছেলে। অনন্তবাবুর চোখে অরবিন্দের সেই 7 বছর বয়সের পুষ্ট চেহারা ভেসে উঠল স্পষ্ট হয়ে। কি ভালোই তিনি বেসেছিলেন ভাইকে। মুখ ফিরিয়ে স্ত্রীকে বললেন, তোমার মনে পড়ে আনু অরবিন্দের মায়ের মৃত্যুর কথা? তার পরে না, এক ফোঁটা তখন অরবিন্দ। আমার হাত ধরে উনি কেঁদে ফেললেন, বৌমা, আজ থেকে তুমিই এর মা। অন্নপূর্ণার মুখ করুণ হয়ে উঠল বলতে বলতে। অনন্তবাবু বিষণ্ণভাবে আধশোয়া অবস্থা বসে রইলেন অনেকক্ষণ। তারপর একসময় ঘুমিয়ে পড়লেন। তারপরেই অরবিন্দর বিবাহ পর্ব। মাধুরীর বাবা মৃত্যুঞ্জয় মিত্র অরবিন্দকে দেখে একেবারে ভুলে গেলেন। মাধুরী তখন আইয়ে পড়ে বেথুনে, 18 বছরের মেয়ে। কাঠের কারবারে লক্ষপতি মৃত্যুঞ্জয় মিত্র বিনা দ্বিধায় অরবিন্দর সঙ্গে মাধুরীর বিয়ে দিলেন। বিয়েতে তিনি 1010 টাকা খরচ করলেন। তাছাড়া মেয়েকে পা থেকে মাথা পর্যন্ত মুড়ে দিলেন সোনা দিয়ে। বিয়েতে মাধুরীর একান্ত অমত ছিল। বেচারা এমনিতেই ছেলে মানুষ, তার উপর নতুন নতুন কলেজের আস্বাদ পেয়েছে। এরকম হুট করে বিয়ে করাটা তার ভালো লাগলো না। কিন্তু বিয়ের পর অরবিন্দকে তার সত্যিই ভালো লেগেছিল। তার মধুর কথাবার্তায় ব্যবহারে সকলেই মুগ্ধ। মৃত্যুঞ্জয়বাবু স্ত্রীকে বললেন, কত তোমার ভয় ছিল। একটা মেয়ে, তাকে আমি জলেই ফেললাম বুঝি। খোঁজ খবর ছাড়া বিয়ে, দেখো তো এখন কেমন জামাই। মাধুরীর মা তৃপ্তির হাসি হেসে বললেন, থাক থাক, আর গর্ব করতে হবে না, মাত্রই তো আজ 10 দিন বিয়ে হয়েছে। এদিকে অরবিন্দর বৌদি মাধুরীকে দেখে একেবারে আত্মহারা হয়ে গেলেন। তার সমস্ত রুদ্ধ মাতৃস্নেহ যেন প্রবাহ বইল মেয়েটির কাঁচা মুখখানের দিকে তাকিয়ে। 10 দিন পরে যখন বিবাহের যাবতীয় অনুষ্ঠান শেষ করে অরবিন্দ ফিরে এলো শ্বশুরবাড়ি থেকে, অনন্তবাবু একটু আড়াল বুঝে স্ত্রীকে বললেন, অরবিন্দকে কেমন উজ্জ্বল দেখাচ্ছে দেখেছ? অন্নপূর্ণা মৃদু হেসে মাথা নাড়লেন। এবার ভাই আমার আর পালাবার নাম করবে না। তা তোমারই তো ভাই। তারপরে দুজনেই চোখে চোখ রেখে একটু হাসলেন। অরবিন্দ মাধুরীকে দেখে একটু অবাক হয়েছিল সত্যি। জীবনে বহু মেয়ে দেখবার তার সুযোগ হয়েছে, কিন্তু
ঠিক মাধুরীর মতো যেন সে কাউকেই দেখেছে মনে হলো না। অদৃষ্টকে ধন্যবাদ দিতে হয় বইকি, কিন্তু একখানা সুন্দর মুখ নিয়েই তো অরবিন্দর কারবার নয়। তাতে তার আশও মেটে না। কাজে কাজেই মনকে সে প্রশ্রয় দিল না। প্রেমই বলো যাই বলো, ওসব তো সাময়িক একটা উত্তেজনা ছাড়া কিছু নয়। মনে মনে অরবিন্দ বিবেককে বোঝালো, আর জীবনে উত্তেজনা যদি ভোগই করতে হয় তবে একাধিক স্ত্রীলোক ছাড়া সেটা সম্ভবই নয়। আর সে প্রমোদস্থল হচ্ছে ইউরোপ। অতএব দিন 20 পরে একদিন রাত 12টার সময় সে নিঃশব্দে উঠে বসল বিছানায়। মাধুরী নিরুদ্বেগে ঘুমোচ্ছিল বালিশে মাথা রেখে। বড় সুন্দর ওর ঘুমন্ত মুখ। ক্ষণিকের জন্য অরবিন্দর মুখ নেমে এসেছিল ওর মসৃণ সাদা কপালের উপর, কিন্তু তক্ষুনি সংযত হয়ে মনকে শাসালো। ছি! নীল শেড দেওয়া টেবিল ল্যাম্পের মৃদু আলোকে সে অনায়াসেই ঘরের সব কিছু দেখতে পায়। বালিশের তলা হাতড়ে বার করল আলমারির চাবি। তারপর অত্যন্ত মৃদু পদক্ষেপে এগিয়ে এলো আলমারির কাছে। সমস্ত গহনা, মায়ে অরবিন্দর মৃত মায়ের চিহ্ন মুক্তার কণ্ঠিটি পর্যন্ত পুঁটলি বেঁধে সে যখন আলমারি বন্ধ করে বালিশের তলায় চাবি রাখল, তখন থরথর করে পায়ের তলাটা একটু কেঁপে উঠল তার। কিন্তু সে মাত্র একটা পলক। তারপরেই নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে পড়ল রাস্তায়। তারপরের ঘটনা অতি সংক্ষিপ্ত। যথারীতি খোঁজখবর, টেলিগ্রাম সমস্তই হলো এবং অবশেষে মাধুরী ফিরে এলো তার পিত্রালয়ে। অনন্তবাবু এই আঘাতের পরে খুব বেশি দিন বেঁচে ছিলেন না। তাঁর মৃত্যুর পরে অন্নপূর্ণার কি গতি হলো মাধুরী কোনো খবরই নিলেন না। মাস 6 পরে সিঁথির সিঁদুর নিজের হাতে ঘষে ঘষে তুলে শাঁখা নোয়া খুলে ফেলে সে আবার মাধুরী মিত্র নাম নিয়ে কলেজে ভর্তি হলো। অমঙ্গল আশঙ্কায় তার মা আপত্তি তুলেছিলেন প্রথমে, কিন্তু ও এমনভাবে তাকালো মায়ের দিকে যে মা আর দ্বিতীয় কথা বলতে সাহস পেলেন না। তারপর এই 8 বছরে যা পরিবর্তন হয়েছে তা এই যে মাধুরীর বাবা মারা গেছেন, মাধুরী MA পাশ করেছে এবং তার বয়স হয়েছে 26। ভোরের দিকে অরবিন্দর ঘুমের একটা মধুর আমেজ এসেছিল, কিন্তু অ্যানির সরু সুতীক্ষ্ণ কণ্ঠের চিৎকারে তা ভেঙে গেল। ভয়ে ভয়ে উৎকর্ণ হয়ে সে ড্রেসিং গাউন জড়িয়ে উঠে বসল বিছানায়। মনে মনে নিজে থেকেই কৈফিয়ত প্রস্তুত হতে লাগল কালকে অত রাত্রিরে ফেরার অপরাধের। এর মধ্যেই দরজায় অ্যানির টোকা শুনে সে যথাসম্ভব হাসি ভাব মুখে এনে লাফ দিয়ে দরজা খুলে বলল, গুড মর্নিং। গুড মর্নিং, অ্যানির গম্ভীর স্বর বেরুল। অরবিন্দ চেয়ার টেনে ওকে বসতে অনুরোধ করে সিগারেট ধরালো। তারপর নিজে থেকেই বলল, কালকে বিয়েবাড়ি থেকে ফিরতে বড় রাত হয়ে গেল, তাই আর তোমাকে বিরক্ত করিনি কাল। তুমি ঘুমিয়েছিলে তাই। চুপ করো, অরবিন্দর পক্ষে রক্ত জল করা সুরে অ্যানি বলল। তারপর হলদে রঙের গাউনটা অনর্থক এপাশ থেকে ওপাশে 2-1 নেড়েচেড়ে রূঢ় স্বরে বলল, আর কতদিন এইরকমভাবে চলবে তা ঠিক করেছ? তোমার সঙ্গে যখন স্বামী ছেড়ে বেরোই তখন এই কথা ছিল। তোমরা ভারতীয়, কালো চামড়ার মানুষ, সুতরাং বিশ্বাসঘাতকতা যে তোমরা করবেই এ বুদ্ধি তখন আমার ছিল না ভেবে আমি এখন অনুতপ্ত। কেন, আমি কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করি? নিশ্চয়ই। অ্যানি এত জোর দিয়ে কথাটি উচ্চারণ করল যে অরবিন্দর বুক কেঁপে উঠল। আমি তোমাকে অর্থবান ভেবেছিলাম। তুমি বোধহয় বুঝতেই পেরেছিলে যে তোমার রূপ আমাকে তিলমাত্র আকর্ষণ করেনি, করেছিল তোমার টাকা, আর তুমিও আমায় সেই প্রলোভন দেখিয়েই বিয়ে করেছিলে। আশা করি সে কথা তোমার মনে আছে। আছে। তুমি লম্পট, তুমি জোচ্চোর, তাই ভান করতে তোমার এতটুকু আটকায়নি। কোথায় গেল সেই অর্থ?
বম্বে থাকতে তবু কিছু রোজগার ছিল, আর এই 2 মাসে কলকাতা এসে মাসে 400-500 টাকার অর্ধ পয়সা বেশি হয় না, তাও তো অর্ধেকের উপরে আমার নিজের উপার্জন। খরচ তো তোমারই সব। অরবিন্দ অনেক সাহস সঞ্চয় করে কথাটা বলল, কিন্তু উত্তরে অ্যানি এমনভাবে তাকালো যে অরবিন্দর সমস্ত সাহস ফুৎকারে নিভে গেল। আমি চাই টাকা। অ্যানির ভদ্রতার মুখোশ আর রইল না। বুঝতে পেরেছ? টাকা। আমেরিকা থাকতে ফ্যাক্টরিতে যখন কাজ করতে তখন বহু মেয়ে মানুষ তোমাকে পুষতে দেখে প্রলোভনে পড়েছিলাম, কিন্তু এখন দেখছি মেয়ে ভাগানোই ছিল তোমার ব্যবসা। তাছাড়া একবার তুমি দেশে বিয়ে করে আবার আমায় বিয়ে করেছো কেন? তোমাকে আমি জেলে খাটাতে পারি জানো। 30,000 টাকার দাবিতে আমি ডিভোর্স আনবো, তারপর তোমাকে পথে পথে ভিক্ষে করতে দেখে দেশে ফিরে যাব। জানো তো আমি সাদা চামড়ার মেয়ে। বলতে বলতে অ্যানি তার সাদা বাহু অরবিন্দর দিকে প্রসারিত করে দিল। আর দেখছো আমার রূপ? যে কোনো যুবককে আমি একটি ইঙ্গিতে এখনো ঘুরিয়ে দিতে পারি। অরবিন্দ নিঃশব্দে বসে রইল বিছানায়, একটি শব্দ আর উচ্চারণ করল না। অ্যানি চেয়ার ছেড়ে উঠে বলল, আমি আর তোমাকে বিরক্ত করতে চাই না, তবে আর 1 মাস তোমাকে সময় দিলাম। এর মধ্যে তুমি আমার ইচ্ছে মতো যদি ভালোভাবে চলো এবং তোমার উপার্জন যদি বাড়ে তো ভালো, নয়তো আমি আর তোমার সঙ্গে থাকব না। অ্যানি বেরিয়ে গেল ঘর থেকে, আর অরবিন্দ বসে রইল স্থাণুর মতো। খানিকক্ষণ পরে নেপালি বয় ট্রেতে করে তার ঘরেই ছোট হাজরি এনে হাজির করেছে। কেন এনেছিস? অরবিন্দ রুখে উঠল বিছানায় বসেই। বয়টাকে একটু ঘাবড়াতে দেখা গেল না। মেম সাহেব যখন বেরিয়ে গেছেন তখন আর ভাবনা কি। অরবিন্দকে সে ভয় পায় না, কিন্তু ভালোবাসে, খুব ভালোবাসে। কেননা সে বুঝেছে বাইরের অরবিন্দ তার একটা খোলস মাত্র, ভেতরের মানুষটি অত্যন্ত ভীরু কোমল। মেম সাহেব অরবিন্দকে যখন নির্যাতন করে তখন তার মনে হয় কোমরের পেটি থেকে কুকরি খুলে তার সাদা বুক লাল করে দেয়, কিন্তু তার কাপুরুষ মনিব নিঃশব্দে কুকুরের মতো হজম করে। অরবিন্দর ধমকের পরেও সে চুপ করে দাঁড়িয়ে রইল সেখানে। অরবিন্দ চায়ে চুমুক না দেওয়া পর্যন্ত সে যাবে না। একটু পরে অরবিন্দ আবার বলল, দাঁড়িয়ে আছিস যে? চুয়া পানি ঠান্ডা ভইগায়। ভইগায় তো তোর কি, তুই যা। বাবু চুয়া পিত্ত। অত্যন্ত স্নেহের সুর বেরুল নেপালির গলা থেকে। অরবিন্দর মনের মধ্যে হঠাৎ ধাক্কা লাগল। দ্বিতীয় কথা না বলে সে আস্তে চা ঢালল কাপে। মনে হলো কতকাল পরে তার কোনো প্রিয়জন কাছে বসে খাওয়াচ্ছে। খেতে খেতেই বাইরের ঘরে লোকজনের খসখস শোনা গেল। বয় তাড়াতাড়ি গেল তাদের বসাতে, আর অরবিন্দ ত্রস্তে চা সেরে কাপড় চোপড় বদলাতে উঠে এলো। অরবিন্দ যে কাজ করে সেটা একটু অভিনব। কুৎসিত মানুষ সুন্দর করা, মোটাকে রোগা করা, সোজা চুল কোঁকড়া করা, এ সমস্ত কথাই তার সাইনবোর্ডে লেখা আছে। বম্বেতে এসে সে এই ব্যবসা করে যথেষ্ট উপার্জন করেছে 2 বছরে, কিন্তু তারপরই তার বুজরুকি আর লোকে বিশ্বাস করতে চাইল না। বুদ্ধিটা অবশ্য অ্যানির, এজন্য তাকেই ধন্যবাদ দিতে হয়। আর সে সত্যি পারেও এমন কাজ। ভ্রু চাঁচা, চোখ টান করা, চামড়া সাদা করা, ঠোঁট ধনুক করা, কিন্তু অরবিন্দর এসব ঠিক আসে না। তাছাড়া যে সমস্ত কথা বললে ব্যবসাতে লোক জমানো যায় সে সমস্ত সে আয়ত্ত করতে শেখেনি। কতকাল আর থাকা যায় জোচ্চুরি করে। অরবিন্দ ট্রাউজার্সের মধ্যে শার্ট ঢোকাতে ঢোকাতে ভাবল, এবার সে নিশ্চয়ই এসব ছেড়ে দেবে। কোনো স্কুলে মাস্টারি, বিমার দালালি, যা হোক একটা চোখ বুজে সে। চিন্তায় বাধা পড়ল, বয় এসে তাড়া দিল বাইরে যাবার জন্য। হঠাৎ অরবিন্দর কি হলো, নিমেষে টান মেরে গা থেকে খুলে ফেলল শার্টটা।
তারপর ধপ করে বিছানায় বসে পড়ে অত্যন্ত ঠান্ডা সুরে বলল, বলে দে, আজ সাহেবের অসুখ, কাজ বন্ধ। তারপর বসে বসেই সে অনুভব করতে লাগল বাইরের ঘরের অস্পষ্ট চলাফেরার শব্দ আর দু একটা কথার টুকরো। অনেক শিকার গেল। যাগ্গে। অলসভাবে উঠে অরবিন্দ একটা সিগারেট ধরিয়ে টানতে লাগল। বেলা প্রায় 11টায় অ্যানি ফিরে এলো কোথা থেকে। আজকাল তার বন্ধু জুটেছে অনেক। জুটুক, অরবিন্দর আপত্তি নেই। ও যদি কারোর সঙ্গে চলে গিয়ে মুক্তি দিত অরবিন্দকে, তবে সে মাথা মুড়িয়ে গোবর খেয়ে প্রায়শ্চিত্ত করতে পারত। কিন্তু অ্যানি যে বড় ধূর্ত। অরবিন্দ ততক্ষণে স্নান সেরে দাড়ি কামিয়ে দরকারি চিঠিপত্র লিখতে বসেছে। অ্যানি এসে সোজা তার ঘরেই ঢুকল। কেমন লোক হয়েছিল আজ? একজনও না। একজনও না? স্কাউন্ড্রেল, মিথ্যে কথা বলছ? মিথ্যে কথা বলাই তো আমাদের ব্যবসা। অ্যানির মুখ লাল হয়ে উঠল রাগে। ও সমস্ত চলবে না। যা পেয়েছ সব দাও। সত্যি কিছু পাইনি। ফের মিথ্যে কথা বলছ? মিথ্যে কথা কেন বলবো? ভারতীয়রা মিথ্যে কথা বলে না। রোগ! অ্যানি ক্ষেপে গেল। পাছে অরবিন্দ ঠিক মতো সব না দেয়, এজন্য খদ্দের চলে না যাওয়া পর্যন্ত অ্যানি কখনো বেরোয় না বাড়ি থেকে। আজ কদিন থেকে অবশ্যই বেরুচ্ছে, কিন্তু ফিরে এলে অরবিন্দ কড়ায় ক্রান্তিতে তাকে সমস্ত দিয়ে দেয়। আজকে অরবিন্দর মতিগতি দেখে সে স্তম্ভিত হয়ে গেল। ঝড়ের মতো সে তক্ষুনি আবার বেরিয়ে গেল বাড়ি থেকে। আর অরবিন্দ পরম নির্বিকার ভাবে বসে অর্ধসমাপ্ত চিঠি শেষ করে ব্যাংকের বই খুলে দেখতে লাগলো কত আছে তার হাতে। অরবিন্দর এত সাহস হলো কি করে, সে কথা সে নিজেই বুঝল না। অ্যানির সঙ্গে প্রকাশ্য ঝগড়া করে তার একথা একবারও মনে হলো না এর পরে কি হবে। চেয়ার ছেড়ে উঠে শীষ দিতে দিতে সে সমস্ত ঘর ঘুরতে লাগল। আর কেমন একটা উত্তেজনায় কপালের শিরাগুলো দপ দপ করতে লাগল। সমস্ত দিন কিন্তু অ্যানি ফিরল না। অনেকক্ষণ অপেক্ষা করে অরবিন্দ যখন খেতে বসল, তখন অ্যানির জন্য কেমন যেন তার মমতা হলো। আহা, কত দূর দেশ থেকে শুদ্ধ এই টাকার লোভে মেয়েটা এসেছে তার সঙ্গে। সত্যিই তো, আশানুরূপ সে কি পেল? আমেরিকা থাকতে সে দুহাতে উপার্জন করেছে, বাড়ি করেছিল, গাড়ি করেছিল, মন টিকল কই তবু? শেষের বছরটায় তার দেশে ফিরবার জন্য পাগল হতে বাকি ছিল। কোথা থেকে জুটল এই মেয়েটা? শেষের দিকে অরবিন্দর আর স্পৃহা ছিল না মদে মেয়ে মানুষে, কিন্তু এই মেয়েটা আবার ভজালো তাকে। কেন সে মজল? অরবিন্দ কাঁটা চামচ নিয়ে ঠুকঠুক করতে লাগলো প্লেটের মধ্যে। আজ ফিরে আসুক অ্যানি। অ্যানি যা চায় সব দিয়ে সে তাকে ঠান্ডা করে বিদায় দেবে। সমস্তই তো প্রায় গেছে, যা আছে তাও যাক, সব যাক। তারপর আবার সেই 12 বছর আগেকার অরবিন্দ। 12 বছর আগেকার অরবিন্দ, 12 বছর আগেকার অরবিন্দ, কথাটি বারে বারে মনের মধ্যে নাড়াচাড়া করে ভারী ভালো লাগলো তার। বেলা 4টে পর্যন্ত ঘন ঘন ঘড়ি দেখে দেখে অরবিন্দ ক্লান্ত হলো, তবু অ্যানি ফিরে এলো না। মনটা একটু কেমন বিষণ্ণ লাগলো যেন। 4টের পর সে বেরুলো। কেন বেরুলো, কোথায় যাবে, কিছু তার মনে হলো না। ধরমতলা দিয়ে এসপ্ল্যানেডে এসে সে কালীঘাটে ট্রামে চড়ে এগিয়ে এলো গড়ের মাঠের পাশ দিয়ে। ফুরফুরে হাওয়া, অরবিন্দের সমস্ত শরীর মনে এক আশ্চর্য মুক্তির আনন্দ। যোগুবাবুর বাজারের কাছে এসে সে নেমে পড়লে লাফ দিয়ে। তারপর রাস্তা পার হয়ে দেবেন্দ্র ঘোষ রোড দিয়ে সোজা এসে দাঁড়ালো হরিশ মুখার্জি রোডের উপর। ভেতরে ভেতরে এই রাস্তাটি যে তাকে সমস্তটা দিন ধরে এক দুর্নিবার আকর্ষণে টেনেছে, এটা সে এতক্ষণ পরে বুঝতে পেরে যেন হঠাৎ থমকে গেল।
নিঃশ্বাসটা কেমন ভারী ভারী বোধ হলো। স্তব্ধ হয়ে বোকার মতো দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। তারপর আবার ধীর পায়ে দেবেন্দ্র ঘোষ রোড দিয়ে ফিরে এলো বড় রাস্তায়। লাল রঙের একটি দোতলা বাড়ির ছবি তার মনে হলো চকিতে। মনে হলো 8 বছর আগেকার 18 বছরের একটি মেয়ে, আর তারপর সেই কালকের দেখা মাধুরী। ওই যে ট্রাম যায়। অরবিন্দ টপ করে উঠে পড়ল লাফ দিয়ে, কিন্তু বসতে গিয়েই যাকে দেখল তাকে দেখেই সে আর বসতে পারল না। অদ্ভুত এক উত্তেজনায় কাঁপতে লাগলো ভেতরটা। ট্রামের দরজার হাতলটা ধরে দাঁড়িয়ে রইল মূঢ়ের মতো। মাধুরী কি দেখেনি অরবিন্দকে? দেখেছে, কালও দেখেছে, আজও দেখছে। তাছাড়া চিনতেও তার একটি নিমেষ ক্ষয় করতে হয়নি। কালকে দেখে তার সমস্ত রক্ত বোধহয় মাথায় উঠে এসেছিল, আর আজকে দেখেও তার কান জ্বালা করতে লাগলো। মনে হলো এই মুহূর্তে নেমে যায় ট্রাম থেকে। ভেতরে ভেতরে তার কেমন একটা যন্ত্রণা হতে লাগলো, কিন্তু অসহায়ভাবে বসে রইল সে চুপ করে। তার নিজের উপর রাগ হলো। কেন কেন এই লোকটি সম্বন্ধে সচেতনতা? এই লোকটি তার কে? সে মাধুরী মিত্র। তার হাতে শাঁখা নেই, তার কপালে সিঁদুর নেই, কখনো তার বিয়ে হয়নি। তবু এই লোকটার অস্তিত্বে তার এই যন্ত্রণা কেন? উৎকণ্ঠিতভাবে সে অপেক্ষা করতে লাগলো এলগিন রোডের মোড়টুকুর জন্য। কি কুক্ষণে আজ সে বেরিয়েছিল। এলগিন রোডে এসে পৌঁছতে দেরি হলো না। মাধুরীর নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। রাস্তা ছেড়ে যথাসম্ভব সংকুচিত হয়ে সরে দাঁড়ালো অরবিন্দ, আর অরবিন্দ ঠিক বুকের পাশ দিয়ে নিঃশব্দে নেমে এলো মাধুরী। অরবিন্দ আস্তে এসে মাধুরীর পরিত্যক্ত আসনে বসে তাকিয়ে রইল বাইরের দিকে, আর থেকে থেকে শিরশির করতে লাগলো বুকের ভেতরটা। বাড়ি ফিরে শুনল মেম সাহেব ফিরেছেন। অরবিন্দ তক্ষুনি অ্যানির ঘরে টোকা দিয়ে ঢুকল। দেখল ঘর অন্ধকার। পূবের দিককার খোলা জানলার আবছা আলোকে দেখা গেল অ্যানি একটা ইজি চেয়ারে শুয়ে আছে, কপালে হাত রেখে। অরবিন্দ অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে কাছে এসে বসল। অ্যানি, সমস্ত দিন তুমি কোথায় ছিলে? অ্যানি জবাব দিল না। তুমি রাগ করেছ? অরবিন্দর স্বভাবমধুর স্বর বেরোল এবার। রাগ করো না, তুমি যা চাও তাই হবে। অ্যানি এবার নড়ে চড়ে বসল। তুমি সকালে আমাকে ঠকালে কেন? কথার স্বর ভাঙা ভাঙা। অরবিন্দর মনে হলো অ্যানি কেঁদেছে। আস্তে অ্যানির একখানা হাত চুম্বন করে সে বলল, আমি সত্যিই ঠকাইনি। ভোরে আজ আমি একটি খদ্দেরও গ্রহণ করিনি, সবাইকে ফিরিয়ে দিয়েছিলাম। কেন? অ্যানির স্বর রূঢ় শোনাল। কেন আর কি, এমনি। আমি ভেবেছি এসব লোক ঠকিয়ে উপার্জন আর করব না। ও, এতদিনে বুঝি বিবেক গজালো? আমার ব্যবস্থা? তুমি যেরকম চাও। আমি যা চাই তা তুমি মেটাতে পারবে? চেষ্টা করব। অ্যানি চুপ করে রইল। অরবিন্দ সস্নেহে বলল, আমি তোমাকে সত্যিই ঠকিয়েছি, তুমি তো রাগ করতেই পারো। তবে আমি ভেবেছি আমার কাছে যা কিছু আসে সমস্ত কুড়িয়ে কাছিয়ে 1015 হয়তো হবে। 2-1 হাজার আমি রেখে সমস্তই তোমাকে দিয়ে দেব। তাছাড়া এই বাড়ির আসবাবপত্র বেচেও কিছু পাবে নিশ্চয়। সব নিয়ে তুমি দেশে ফিরে যাও। ইচ্ছে মতো বিয়ে করে আবার সুখী হও। ওহ, এত দয়া তোমার! অ্যানি যেন হঠাৎ স্বপ্ন দেখে কথা কয়ে উঠল। পরের দিন থেকে অ্যানির স্বভাব দেখে ভৃত্যমহল অবাক হয়ে গেল। বিলিতি মেয়ের যতখানি ভদ্রতা জানা থাকে সমস্তই অ্যানি অকৃপণভাবে অরবিন্দর উপর প্রয়োগ করল। এক রাত্রির মধ্যে যেন একটা ভোজবাজি হয়ে গেল। তারপর 15 দিন সমানে ঘুরে ঘুরে
অরবিন্দ এক বিমার অফিসে 150 টাকা মাইনের এক কাজ পেল এবং আর 15 দিনের মধ্যে বাড়ির আসবাবপত্র বেচে 105 টাকা এবং 14,000 টাকা নগদ দিয়ে অ্যানিকে জাহাজে তুলে দিয়ে এসে জীবনের মতো নিশ্চিন্ত হলো। তার মনে হলো তার বৌদির কথা। দাদার মৃত্যুর খবর সে বিলেত থেকেই জানতে পেরেছিল। তারপরে অভাগিনী বৌদি যে কোথায়, কার আশ্রয়ে, কিভাবে আছেন তা সে কিছুই জানতে পারেনি। শ্যামবাজারে বৌদির এক উকিল দাদা ছিলেন, এ কথা সে জানত, কিন্তু এতদিন তারা সেই একই বাড়িতে আছেন কি না এ বিষয়ে অরবিন্দর সন্দেহ হলো। তবুও একদিন সন্ধেবেলা যথেষ্ট সাহস সঞ্চয় করে সেই বাড়িতে গিয়েই উপস্থিত হলো। আশ্চর্য, এখনও দাদার সেই সাইনবোর্ডটি ঝোলানো আছে সামনের দরজায়। অরবিন্দ সসংকোচে ভেতরে গিয়ে বেল টিপতেই একটা চাকর বেরিয়ে এলো। নগেনবাবু বাড়ি আছেন? না, কর্তা বাইরে গেছেন। অরবিন্দ বলল, নগেনবাবুর এক বিধবা বোন এখানে থাকেন জানো? চাকরটি ঈষৎ চিন্তা করে বলল, কে, বড় পিসিমা? আন্দাজেই অরবিন্দ বলল, হ্যাঁ হ্যাঁ, বড় পিসিমাই, যার ছেলেপুলে নেই। তিনি আছেন। অরবিন্দ হাতে স্বর্গ পেল। এক্ষুনি তাকে ডাকো, বলো যে তার সঙ্গে একজন দেখা করতে এসেছেন, আমার তাকেই দরকার। এমন অত্যুগ্র আগ্রহের সঙ্গে অরবিন্দ কথাটা বলল যে চাকরটি পর্যন্ত একটু অবাক হলো। যাই হোক, ভেতরে গিয়ে সে খবর দিতেই অন্নপূর্ণাকে খানিক পরে দরজার সামনে দেখা গেল। অরবিন্দ অনেকক্ষণ পর্যন্ত চোখ তুলে তাকাতে পারল না। তারপর এক সময় নত মুখে উঠে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, বৌদি, আমাকে ক্ষমা করো। অন্নপূর্ণার 2 চোখ ভরে জল এলো। নতুন করে মনে পড়ল তার সমস্ত কথা। নিঃশব্দে তিনি অরবিন্দর মাথায় হাত ছোঁয়ালেন। অরবিন্দ যে কী কথা বলবে ভেবে পেল না। সাদা ধবধবে থান কাপড়ে আর অলঙ্কারহীন শূন্য হাত দুখানায় তাকে যে কী অদ্ভুত লাগলো অরবিন্দর চোখে, অনেকক্ষণ সে কথা বলতে পারল না। অন্নপূর্ণা জিজ্ঞাসা করলেন, কেমন আছো? ভালোই। তোমার শরীর ভালো আছে? নগেনদা কোথায়? অরবিন্দ সহজ হবার চেষ্টা করল। দাদার তো ওই দাবার নেশা। তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। কবে এলে? এসেছি অনেক দিন। এতদিন তোমার কাছে আসবার মতো অবস্থায় ছিলাম না। এখন আমি একটা ছোট্ট বাড়ি নিয়ে একা আছি ধরমতলায়। তোমাকে নিয়ে যাব বলে এলাম। আমাকে? অন্নপূর্ণা কেমন অদ্ভুতভাবে হাসলেন। একটু থেমে বললেন, যিনি তোমার কাছে থাকতে পেলে এখনও সংসারে বেঁচে থাকতেন তিনিই গেছেন। বৌদি, তুমি আমার মা, তুমি আমাকে ক্ষমা করো। অরবিন্দর গলা ধরে এলো। সহসা দরজার অন্তরালে একটা হাসি খুশি চেহারার আভাস পাওয়া গেল এবং অনতিবিলম্বেই একটি মহিলা এসে সেখানে উপস্থিত হলেন। বছর 40 বয়স। ফর্সা ধবধবে কপালের উপর এত বড় সিঁদুরের ফোঁটা, আধা ময়লা একখানা লাল পাড়ের শাড়ি পরনে। লক্ষ্মীশ্রীতে ঝলমল করতে করতে সেখানে এগিয়ে এলেন। দিদি, অরবিন্দ এসেছে, আমাকে বলনি যে? আমি গল্প শুনতে পেয়েই বুঝতে পেরে ছুটে এলাম। তারপর অরবিন্দ, কবে এলে তুমি? আনন্দ মিশ্রিত বিস্ময়ে অপরূপভাবে হাসতে লাগলেন তিনি। আরে বৌদি যে, কেমন আছো? অরবিন্দর স্বাভাবিক প্রফুল্ল স্বর আপনা থেকেই বেরিয়ে এলো এবার নগেনদার স্ত্রীকে দেখে। বাহ, তুমি দেখছি একটুও বুড়ো হওনি। নত হয়ে সে পায়ের ধুলো নিতে এলো। হৈমন্তী খপ করে ওর 2 হাত চেপে ধরলেন। করো কি, করো কি?
সাহেব মানুষ, প্রণাম টোনাম করে না, এমনিতেই সুখে থাকো। কবে এলে তুমি? খবর কি তোমার? বসো বসো, চা খাবে না? হৈমন্তী ঠিক সেই রকমই আছেন। অরবিন্দর ভেতরটা ফুটতে লাগলো আনন্দে। চা তো নিশ্চয়ই খাবো, কিন্তু তার আগে একটু বসো তো। বৌদি, তুমিও বসছো না কেন? না, তোমরাই বসো, আমি বরং চায়ের ব্যবস্থা করে আসি। অন্নপূর্ণা ঘর থেকে বেরিয়ে গেলেন। অরবিন্দ, তুমি আগের মতো চায়ের সঙ্গে পেঁয়াজ কুচো, শুকনো লঙ্কা আর আলু দিয়ে চিড়ে ভাজা খেতে ভুলে গেছো নিশ্চয়? একটুও না। ভেজেই সেটা পরীক্ষা করো না আজ। তবে যাই, আমি ভাজি গিয়ে। হৈমন্তী চেয়ার ছেড়ে উঠলেন। চলো, আমিও যাই। তুমি যাবে রান্নাঘরে? না বাপু, তুমি সাহেব মানুষ, এখানেই বসে থাকো। অরবিন্দ মৃদু হেসে হৈমন্তীর পেছনে পেছনে বাড়ির ভেতরে এলো। এ বাড়ি তার নখদর্পণে। বৌদির সঙ্গে সে কতবার এসেছে, কত জ্বালিয়েছে এদের হল্লা করে। ছেলে মানুষের মতো কৌতূহলী দৃষ্টি দিয়ে সে বাড়িটি দেখতে লাগলো ঘুরে ঘুরে। খানিক পরেই নগেনদা এলেন। অবাক হয়ে গেলেন তিনি। হাসিতে গল্প গুজবে রাত 10টা পর্যন্ত কাটিয়ে অরবিন্দ নতুন জীবন নিয়ে ফিরে এলো বাড়িতে। যাবার সময় অরবিন্দ অনেক সংকোচ, অনেক ভয়, অনেক উৎকণ্ঠা নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে কেউ তার সম্বন্ধে একটি কথা জিজ্ঞাসা করল না, এবং যে নামটির আদ্যাক্ষর উচ্চারণ করলেও তার হৃদয়কম্প হতো, সেই মাধুরী সম্বন্ধে পর্যন্ত কেউ সেখানে টুঁ শব্দ করল না। তাদের এই কৌতূহলহীন সভ্য মনের পরিচয়ে অরবিন্দ কৃতজ্ঞ হয়ে উঠল। এটুকু সে বুঝল যে এর মধ্যে বৌদির ইঙ্গিত রয়েছে। বৌদির চিরসংযমী অভ্যাসের কাছে বহুবারের মতো আবার নতুন করে সে মাথা নোয়াল। অরবিন্দর যে চাকরি, তাতে ছুটির বেলা নেই। 9:30 প্যান্টের উপর কোট চাপাতে চাপাতে ছোটে আর ফেরে আলো জ্বাললে। সেই নেপালি চাকর পহালমান আছে তার সঙ্গে। সেবায় যত্নে সে তাকে আগলে রাখে মায়ের মতো। ফিরে এলে দেরির জন্য অনুযোগ করে আর শরীরের দিকে নজর দিতে উপদেশ দেয়। রবিবার ভোরে উঠেই অরবিন্দ বলল, এই পহালমান, আজ আমার বৌদি আসবে, তুই ঘরটরগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখবি। পহালমানের ফোলা ফোলা নেপালি চোখ ছোট হয়ে এলো বিস্ময়ে। কিসকা বহু? আপকো? আপকো সুহাসিনী? অরবিন্দ হেসে ফেলল। আরে বহু নয়, বৌদি, বড় ভাইকা সুহাসিনী। বেটা জঙ্গলি, এতদিন বাংলা মুলুকে আছিস, বাংলা জানিস না। আমি? পহালমানের দাঁত বেরিয়ে গেল এবার। আমি তো বাংলাই বলে সর্বদা। মাইজি কব আয়েগা বাবু? আজই, এক্ষুনি আমি তাকে আনতে যাচ্ছি। কাপড় চোপড় ঠিক করে দে। লহ! পহালমান লাফাতে লাফাতে বেরিয়ে গেল ঘর থেকে। 8টা বাজতেই অরবিন্দ গিয়ে হাজির হলো নগেনদার বাড়ি। নগেনদা তখন দ্বিতীয় প্রস্ত চায়ে মশগুল। আরে এসো এসো, কোথায় গেলে? ডাকো না তোমার বৌদিকে। নগেনদা ব্যস্ত হয়ে উঠলেন। আপনি বসুন না, আমি নিয়ে আসছি ডেকে। কিন্তু ডাকতে হলো না, তিনি গলা পেয়ে নিজে থেকেই এলেন। বাপ্পা, চমৎকার মানুষ ভাই তুমি। এসেই তিনি অরবিন্দকে অনুযোগ করলেন। সেই গেছো বুধবার রাত্রিরে আর এলে রোববার সকালে, এর মধ্যে আর তোমার অবসর হলো না নাকি? অরবিন্দর বৌদিও এলেন। এতদিন আসনি কেন? মৃদু কণ্ঠে তিনি বললেন। আমার অবসর কোথায়? কি গোলামি আমি করি তা তুমি নিজের চোখেই দেখবে ক্ষণ। এই তো রোববারটুকুই যা ছুটি। তারপর নগেনবাবুর দিকে তাকিয়ে বলল, নগেনদা, আমি কিন্তু আজ বৌদিকে নিয়ে যেতে এসেছি। নগেনবাবুর মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। তুমি কি পাগল অরবিন্দ?
কেন? এতে পাগলামির কি রয়েছে? তা তো তোমার নিজেরই বোঝা উচিত। নগেনবাবু চায়ের পেয়ালায় মুখ ডোবালেন, আর অরবিন্দর কান গরম হয়ে উঠল। ইঙ্গিত বুঝে সহসা জবাব দিতে পারল না। সেদিন রাত্রের ব্যবহারে তার মনে একটা সূক্ষ্ম আশা বাসা বেঁধেছিল। সে যে মেম নিয়ে এসেছে এটা বোধহয় এরা কেউ জানেন না। ওরা যে সেদিন চেপেছিলেন সে কথা ভেবে সে ভেতরে ভেতরে ঘেমে উঠল। আমি অনেক অন্যায় করেছি, কিন্তু তাই বলে বৌদির কাছেও কি ক্ষমা নেই নগেনদা? কথাটা সে সহজভাবেই বলতে চেয়েছিল, কিন্তু কীরকম করুণ শোনাল। অন্নপূর্ণা চুপ করে বসেছিলেন। অরবিন্দর দিকে তাকিয়ে তার চোখে জল এলো। ক্ষমা আবার কি ভাই? তুমি যে সত্যিই ফিরে এসেছ নিজের ঘরে তা আমি তোমার চোখ দেখেই বুঝেছি। কিন্তু তুমি তো জানো বিধবার সমস্ত নিয়ম তুমি পালন করতে পারবে বৌদি, সেখানে আমি একা। অরবিন্দ অন্নপূর্ণার মুখ থেকে যেন কথাটা কেড়ে নিয়ে বলতে লাগল, বিশ্বাস করো, সেখানে আমি একা। পরিপূর্ণ শান্তির সঙ্গে সে একথা উচ্চারণ করল যে সে একা। তবে যে শুনলাম, নগেনদা অর্ধেক বলেই হৈমন্তী ও অন্নপূর্ণার দিকে তার বিস্মিত দৃষ্টি মেলে দিলেন। ঠিকই শুনেছিলেন, কিন্তু সেসব বালাই আর নেই এখন। নগেনদা কথাটা বিশ্বাস করলেন এবং শেষ পর্যন্ত অরবিন্দর আগ্রহকে আর উপেক্ষা করতে পারলেন না। অন্নপূর্ণার স্বামীর মৃত্যুর পরেই ভাইয়ের বাড়ি চলে এসেছিলেন। টাকা পয়সা তিনি কিছুই রেখে যেতে পারেননি। একা অরবিন্দই তাকে সর্বশান্ত করেছিল। তবু মৃত্যুর পরে 20,000 টাকার একটি লাইফ ইন্স্যুরেন্স পাওয়া গেল। নগেনবাবু সমস্ত টাকা অন্নপূর্ণার নামে ব্যাংকে জমা রেখেছিলেন। অরবিন্দর কাছে আসবার দিন 5 পরে অরবিন্দ যখন শুতে যাবে, অন্নপূর্ণা তাকে ডেকে বললেন, অরবিন্দ, টাকা কটা বরং তোমার নামেই বদলে রাখো। খেপেছ? অরবিন্দ 7 হাত পিছিয়ে গেল। এততেও তোমার শিক্ষা হয়নি নাকি? ওসব ঝামেলা আমি আর নেব না কিছুতে। অন্নপূর্ণা তাকে নিজের বিছানার প্রান্ত দেখিয়ে বললেন, বসো একটু, কথা আছে তোমার সঙ্গে। অরবিন্দ পা ঝুলিয়ে বসতেই তিনি বললেন, তোমাকে যখন ভয় ছিল তখন সেই ভয় কাটাবার জন্যেই একটা গুরুতর অন্যায় করেছিলাম। এখন আর ভয় নেই, টাকাটা তোমার কাছেই রাখো। আর আমার একটা শেষ অনুরোধ, যে মাধুরীর একটু খোঁজ নাও। মেয়েটার সর্বনাশের জন্যে আমরাই দায়ী। তোমার দাদার আত্মা শান্তি পাবে না নয়তো। অন্নপূর্ণার গলা ধরে এলো। কেশে নিয়ে বললেন, যদি তুমি অনুমতি দাও আমি নিজে যাই তাকে আনতে। সে কি আসবে? অরবিন্দর জবাবটা বিষণ্ণ শোনাল। আসবে না? বলো কি? হিঁদুর মেয়ে স্বামী ডাকলে কি না এসে পারে? আর তাছাড়া ওরা আছেও ভারী কষ্টে। হরিশ মুখার্জি রোডের অত বড় বাড়িটা মৃত্যুঞ্জয় মিত্র মারা যাবার সঙ্গে সঙ্গেই নাকি বিক্রি হয়ে গেছে। এতটুকু একটু নিচতলার অংশ নিয়ে ওরা আছে। দাদার কাছে শুনলাম, ভদ্রলোক ব্যবসায় যেমনি উঠেছিলেন পড়েও গেছেন তেমনি ধাঁ করে। মাধুরী বোধহয় চাকরি করে। কিন্তু আমার মনে হয়, অরবিন্দ পরিপূর্ণ বিশ্বাসে মাথা নেড়ে বলল, ওখানে গেলে তুমি অপমানিত হয়ে আসবে। পাগল! অন্নপূর্ণা অবিশ্বাসের হাসি হাসলেন। আর সত্যি সত্যি নগেনবাবুকে খবর দিয়ে আনিয়ে একদিন তিনি মাধুরীদের বাড়ি গিয়ে হাজির হলেন। মনে মনে তাঁরও যে দ্বিধা ছিল না তা নয়, কেননা মাধুরী যে তাদের সম্পর্ক একেবারেই অস্বীকার করেছে একথা তিনি লোক পরম্পরায় শুনেছিলেন। কিন্তু মনের সে দ্বিধাকে তিনি আমল দিলেন না। হাজার হোক, স্বামীর ডাক তো। অরবিন্দ অফিসে গিয়েছিল, সে কিছুই জানত না।
বাড়ি ফিরে সে বৌদির ঘরে গিয়ে দেখল যে তিনি অতিশয় বিষণ্ণ মুখে গালে হাত রেখে বসে আছেন বিছানায়। এ কি বৌদি, তুমি বিছানায় বসে আছো যে সন্ধেবেলা? অন্নপূর্ণা চোখ তুলে তাকালেন, জবাব দিলেন না। কি হয়েছে তোমার? সেখানে গিয়েছিলাম। সেখানে বলেই অরবিন্দ কথাটা বুঝতে পরে চুপ করে গেল। তোমার কথাই ঠিক অরবিন্দ, মাধুরী আমাদের অস্বীকার করেছে। তাই তো উচিত। অরবিন্দ গলার স্বরে ফাজলেমির ভাব আনবার চেষ্টা করল। কেন উচিত বললে কেন? বাহ, উচিত বলবো না? ওর সঙ্গে আমাদের আর সম্পর্কটা হলো কবে? কেন, তুমি কি তাকে নারায়ণ সাক্ষী করে বিয়ে করনি? বিয়ে করলেই কি পতিদেবতা হয়ে বসা যায় নাকি বৌদি? তোমাদের যুগ আর নেই। আমাদের যুগ না থাকতে পারে, কিন্তু তাই বলে তো সধবা মেয়ে আর কুমারী হয়ে যেতে পারে না। হিন্দু বিবাহে যে ডিভোর্স নেই, এটা মস্ত খুঁত। তা নইলে যে বেচারা এতদিনে দিব্যি বিয়ে করে সুখী হতে পারত। কে জানে, বিয়েই হয়তো করবার জন্য কুমারী সেজেছে। তোমাকে বলবো কি অরু, সিঁথিতে পর্যন্ত এক ছিটে সিঁদুর রাখেনি মেয়েটা। আমাকে দেখে স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল, তারপর মাকে ডেকে দিয়ে বেরিয়ে গেল। অরবিন্দ এবার বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। ও যদি বিয়ে করে বৌদি, আমি কিন্তু একটুও বাধা দেব না, বলে সে বেরিয়ে এলো ঘর থেকে। পরের দিন সন্ধেবেলা অফিস থেকে ফিরেই হাত মুখ ধুয়ে আবার পরিপাটি করে পোশাক পরতে বসল অরবিন্দ। এ কি, এক্ষুনি আবার যাচ্ছ কোথায়? ধুতির কোঁচাটা বার দুই মুড়ে অরবিন্দ মুখ তুলে বলল, মনেই ছিল না একটা নেমন্তন্ন রয়েছে যে আজ 5টার সময়। বাজল তো প্রায় 6টা। চায়ের? কোথায়? এই কাছেই। অরবিন্দ দ্রুত হস্তে চুলে দুবার ব্রাশ বুলিয়ে বেরিয়ে গেল। রাস্তায় বেরিয়েই সে সর্বপ্রথম 2 খিলি পান কিনে গালে পড়ল। এটা তার অভ্যেস। বিকেলের দিকে সে প্রায় বেরোয় না। অফিস থেকে ফিরতেই তো রাত হয়ে যায়। কতকাল যে বিকেল দেখে না তার ঠিক নেই। ভারী ভালো লাগলো তার। বিলিতি গানের কলি আওড়াতে আওড়াতে সে হেঁটে এগুতে লাগল। কিন্তু এখন তো তার দেরি করবার সময় নেই, যেতে হবে সেই বালিগঞ্জে। আচ্ছা, বাসে গেলে হয় না? অরবিন্দর মন সায় দিল না। বাসে চড়ে নষ্ট করবে নাকি এই অমূল্য বিকেলটি? ট্রামে সুন্দর গড়ের মাঠের পাশ দিয়ে ভাবতেই কি আরাম। অরবিন্দ ট্রামে উঠে বসে সিগারেট ধরাল। সুপ্রকাশের সঙ্গে অরবিন্দর লন্ডনেই প্রথম আলাপ। ছিপছিপে সুন্দর এক ছোকরা, দেখলেই ভালো লাগে। বাপ বিহারের মস্ত উকিল, বিস্তর টাকা। নানা দিক থেকেই অরবিন্দর ওর সঙ্গে ভাব জমাবার একটা তীব্র ইচ্ছা হয়েছিল, আর বন্ধুতা গভীর হতেও সময় লাগল না বেশি। কিন্তু এই বছর 5 যাবৎ তাদের আর দেখাশোনা হয়নি। হঠাৎ কর্পোরেশন স্ট্রিটে পরশুদিন দেখা হয়ে গেল। অরবিন্দ উচ্ছ্বসিত হয়ে উঠল ওকে দেখে। এ কি তুমি? আরে অরবিন্দ যে! পিঠে চাপড় খেয়ে পিছন ফিরে সুপ্রকাশ অবাক হয়ে গেল। কবে ফিরলে তুমি? এই তো বছর আড়াই। কি আশ্চর্য! তুমি কলকাতা আছো, অথচ এই প্রথম দেখা হলো। কি করছো তুমি? কোথায় আছো? আছি বালিগঞ্জে, আর কলেজের রাখালি করি। সুপ্রকাশ মিষ্টি করে হাসল। আর তুমি? আমার আবার খবর। অরবিন্দও হাসল। সুপ্রকাশ আন্তরিকভাবে বলল, আমার বাড়িতে চলো না। আজ? এখন? ঈষৎ চিন্তা করে অরবিন্দ বলল, না, আজ যাব না, বরং অন্য একদিন। তোমার ঠিকানা কি? সুপ্রকাশ শুধু ঠিকানাই দিল না, বাঁ হাতের তেলোতে ডান হাতের নখ দিয়ে ছবি এঁকে এঁকে বোঝাতে লাগলো বাড়িটা ঠিক কোথায়।
বিয়ে করেছ? অরবিন্দ জিজ্ঞাসা করল। মধুর হাসিতে সুপ্রকাশের মুখ ভরে গেল। ভেবেছিলাম ও হাঙ্গামায় আর কাজ নেই, কিন্তু সম্প্রতি মনে হচ্ছে বিয়ে ব্যাপারটা তত খারাপ নয় যত খারাপ বলে অন্তত আমার ধারণা ছিল। কেন বলো তো? অরবিন্দ প্রচণ্ড এক ঝাঁকানি দিয়ে বলল, নিশ্চয়ই প্রেমে পড়েছ। লাগে। তবে বলো শিগগির, তিনি কোন ভাগ্যবতী যিনি শিবের তপস্যায় বাধা দিলেন? তিনি ভাগ্যবতী কিনা জানি না, তবে আমি যে ভাগ্যবান হব তাকে পেলে এ কথা নিঃসংশয়ই মনে করতে পারো। তাই নাকি? তবে তোমার এঞ্জেলটিকে একদিন দেখাও না। বেশ তো, পরশু আমার বোনের জন্মদিন, উনিও আসবেন, তুমিও যেও। আর শোনো, এসব নিয়ে কিন্তু কোনো ইঙ্গিত করো না। কেন? পাগল, এটা একান্তই আমার নিজের মনের কথা। ভালো ভালো। অরবিন্দ বেপরোয়াভাবে খানিকক্ষণ ওর পিঠ চাপড়িয়ে বিদায় নিল। প্রায় 7:30টার সময় অরবিন্দ গিয়ে সুপ্রকাশের ওখানে পৌঁছল। সুন্দর একতলা বাড়ি, সামনে সবুজ কম্পাউন্ড, গেট থেকে লাল সুরকির প্রশস্ত রাস্তা গোল হয়ে বেঁকে গিয়ে গাড়ি বারান্দায় ঠেকেছে। বাড়িটি দেখা গেল ঝকঝক করছে আলোতে। অরবিন্দ একটু ইতস্তত করে আবার নম্বরটা মিলিয়ে ঢুকে পড়ল বাড়ির মধ্যে। একদল অতিথি বোধহয় ফিরে যাচ্ছিল। সুপ্রকাশ আর 19-20 বছরের একটি মেয়েকে দেখা গেল বিদায়সূচক নানা রকম ভদ্রতা করে তাদের বিদায় দিচ্ছে। গাড়িটা হেডলাইট জ্বালিয়ে তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল বোঁ করে। সঙ্গে সঙ্গেই সুপ্রকাশের আন্তরিক কণ্ঠস্বর শোনা গেল, এই যে অরবিন্দ, অবশেষে এলে তাহলে। সুপ্রকাশ দ্রুত এগিয়ে এলো। এই যে আমার বোন সুমিত্রা, এর উপলক্ষেই আজ। অরবিন্দ যুক্ত করে অভিবাদন জানালো। সুমিত্রা হেসে বলল, আসুন। সুমিত্রা একটু এগিয়ে যেতেই সুপ্রকাশ অনুচ্চারিত স্বরে বলল, তুমি একটা সিলি ফুল। কেন? এত দেরিতে এলে যে কারোর সঙ্গেই তোমার দেখা হলো না। আমার এঞ্জেলটিও তো পালাবার উপক্রম করেছিলেন, নানা অছিলায় ধরে রেখেছি। তাহলেই যথেষ্ট। অরবিন্দকে নিয়ে সুপ্রকাশ ড্রয়িং রুমে ঢুকল। ঘর প্রায় শূন্য। এখানে ওখানে 2-4 জন স্ত্রী পুরুষের স্বল্পতম ভিড়। কিন্তু জানালার দিকের সেটিতে যে মেয়েটির পাশে গিয়ে সুমিত্রা দাঁড়ালো এবং তাকে বসবার অনুরোধ জানালো, তাকে দেখে অরবিন্দর হৃৎপিণ্ডটা ধক করে উঠল। সুমিত্রা মাধুরীর সঙ্গে তার পরিচয় করে দিল বটে, কিন্তু অরবিন্দর গলা দিয়ে একটি কথাও বেরুল না, আর মাধুরী বিবর্ণ মুখে সেটির কোণে বসে ঘামতে লাগল দৈবের নিষ্ঠুরতা স্মরণ করে। সুমিত্রা উঠে গিয়ে চা নিয়ে ফিরে এলো। অরবিন্দ 2-4 বার কেশে চেষ্টা করল আলাপ জমাতে, কিন্তু বারে বারেই ব্যর্থ হয়ে চুপ করে গেল। সুপ্রকাশ এলো ভেতর থেকে। আরে অরবিন্দ, তুমি যে একেবারে ভদ্রলোক হয়ে গেছো, কথা টথা বলো। অরবিন্দ যেন খেই পেল সুপ্রকাশকে দেখে। কোথায় গিয়েছিলে তুমি? এই তো এদিকে। মাধুরীর দিকে তাকিয়ে বলল, এর সঙ্গে আপনি আলাপ করুন, দেখবেন অদ্ভুত আমোদে মানুষ আমার বন্ধুটি। মাধুরী অতি কষ্টে একটু হাসল এবং একটু পরেই বলল, আমার এবার যাওয়া দরকার সুপ্রকাশবাবু। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি নিজে গিয়েই তো আপনাকে পৌঁছে দিয়ে আসবো, কথা দিয়েছি। একটু অপেক্ষা করুন দয়া করে। দাসীদের পৌঁছিয়ে দিয়ে এক্ষুনি ফিরে আসবে আমার গাড়ি। গাড়ির দরকার কি? আমি স্বচ্ছন্দে ট্রামে চলে যেতে পারবো। না না, সে কি হয়, একটু বসুন দয়া করে। এত ব্যস্ত হয়েছিস কেন? বস না আর একটু, বলে সুমিত্রা বসে পড়ল তার পাশে। অরবিন্দর দিকে তাকিয়ে বলল, মিস্টার দত্ত, ইনি আমার সহপাঠিনী ছিলেন, এখন সহকর্মিনী। অরবিন্দ বোকার মতো হাসল। কিছুই খাচ্ছেন না আপনি? সুমিত্রা আবার অনুযোগ করল।
না না, খাচ্ছি বই কি। খাওয়া বিষয়ে আমি একান্ত নির্লজ্জ। বলতে বলতে সে হঠাৎ তাকালো মাধুরীর দিকে। মাধুরী নিমেষে চোখ নামিয়ে ফেলল তার মুখ থেকে এবং পর মুহূর্তেই সোজা দাঁড়িয়ে বলল, না ভাই, আমার আর দেরি করা চলে না, আমি ট্রামেই যাই। আর একটু, আর একটু, সুপ্রকাশ অনুনয় করে বলল। সুমিত্রা মৃদু হেসে বলল, তুমি আজকে আমাদের মাননীয় অতিথি, তোমাকে পৌঁছে দেবার সম্মানটুকু অন্তত আমাদের দাও। মাধুরী নিরুপায়ভাবে চুপ করে বসে পড়ল, আর অরবিন্দ তক্ষুনি চায়ে শেষ চুমুক দিয়ে বলল, সুপ্রকাশ, আমিও কিন্তু ভাই আর বসব না আজ। মিস কর, অত্যন্ত দুঃখিত যে আপনার জীবনের এই শুভ দিনটিতে আসতে পাবার সৌভাগ্য লাভ করেও আমি খানিকক্ষণ আপনাদের সুমধুর সাহচর্য লাভ করতে পারলুম না। বলতে বলতে অরবিন্দ উঠে দাঁড়াল। অত্যন্ত অভদ্রতা, অত্যন্ত অসভ্যতা হচ্ছে বুঝেও আমি নিরুপায় হয়েই আপনাদের কাছে বিদায় নিতে বাধ্য হলাম। হাতের ঘড়ির দিকে ব্যস্তভাবে চোখ বুলিয়ে, নিশ্চয়ই আমাকে মার্জনা করবেন। ও কি, এই তো এলে? সুপ্রকাশ অবাক হয়ে তার দিকে তাকালো। সঙ্গে সঙ্গে মোটরের হর্ন বাজালো গাড়ি বারান্দায়। উৎকর্ণ হয়ে সুপ্রকাশ এগিয়ে এলো একবার দরজার সামনে, তারপরেই ফিরে এসে বলল, আচ্ছা চলো। আমি কেন? নাও নাও, আর ভদ্রতা করতে হবে না। সুপ্রকাশ তাকে ঠেলে এনে গাড়িতে ঢুকিয়ে দিল। মাধুরীও এগিয়ে এলো নিঃশব্দে। আপনাকে অনেক কষ্ট দিলাম মিস মিত্র। সুপ্রকাশ ভদ্রতা জানাতে জানাতে ড্রাইভারকে নামিয়ে নিজেই ড্রাইভ করতে বসল সামনে। ভেতরে মাধুরী আর অরবিন্দ অন্ধকারে পরস্পর পরস্পরের অস্তিত্বে নির্বাক হয়ে বসে রইল। গাড়ি রাসবিহারী অ্যাভিনিউ পার হয়ে যখন রসা রোডে এসে পৌঁছল, অরবিন্দ অত্যন্ত আস্তে, প্রায় কানে কানে বলার মতো করে ডাকল, মাধুরী। মাধুরী কাঠ হয়ে গেল অরবিন্দর ডাক শুনে। আমি বলছিলাম কি, অরবিন্দ বিপন্নের মতো বলল, আমাকে তুমি ভুল বুঝো না। কালকে যে বৌদি গিয়েছিলেন তোমাদের ওখানে, সে কথা আমি জানতাম না। মাধুরী নিষ্পন্দ। অরবিন্দ যাতে শোনা না যায় এভাবে সুপ্রকাশের দিকে লক্ষ্য করে বলল, তোমাদের এনগেজমেন্টের কথা শুনলাম। এনগেজমেন্ট? মাধুরীর গলা চিরে শব্দ বেরুল। কি হলো? সুপ্রকাশ চালাতে চালাতে মুখ ফেরাল। সে কথাটা শুনতে পায়নি, কিন্তু অদ্ভুত ভাঙা আওয়াজটা শুনেছিল। কিছু না, ধন্যবাদ। মাধুরী হাসি টেনে বলল। অরবিন্দ একটু অপেক্ষা করে আবার নিচু স্বরে বলল, হ্যাঁ, এনগেজমেন্ট না হয়ে গেলেও তোমরা উভয়ে যে বিবাহে ইচ্ছুক এ কথা আমি শুনেছি। তুমি একটুও দ্বিধা করো না মাধুরী। আইনত বল প্রয়োগ করে তোমার উপর আমি দাবি জানাতে পারি, কিন্তু আমাকে ততটা বর্বর যদি মনে না করো তাহলে চিরকৃতজ্ঞ থাকব। এতটুকু কেলেঙ্কারিও আমি করব না এই নিয়ে। তোমার বিয়েতে আমি সত্যি সুখী হব, বিশ্বাস করো। অরবিন্দ চুপ করল। মাধুরী কিছুই বুঝতে পারল না ওর কথার তাৎপর্য। বিবাহের কথাটা ইনি কোথা থেকে সংগ্রহ করলেন? একবার বিবাহ করে কি তার যথেষ্ট শিক্ষা হয়নি? দুবার তার ঠোঁট নড়ল অরবিন্দকে কোনো কথা বলবার জন্য, কিন্তু বলা হলো না। মাধুরীর বাড়ির দরজায় গাড়ি এসে থামতেই সুপ্রকাশ নেমে দরজা খুলে দিয়ে হেসে বলল, নিন, এইবার আপনার শান্তি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রকাশ আবার গাড়ি ছোটালো অরবিন্দর বাড়ির দিকে। বাড়ি ফিরে অরবিন্দর যে কি হলো, ভালো করে খেতে পারল না, ঘুমোতেও পারল না রাত্রিতে। 3 দিন পরে আপিসে গিয়ে পুরু এক খামে মাধুরীর লেখা এইটুকু এক চিঠি পেল। মাননীয় ইস্যু, আপনি যা শুনেছেন তা যে একান্তই মিথ্যে কথা, সে কথা জানাবার জন্য আমাকে আজ এই চিঠিখানা লিখতে হলো। মাধুরী মিত্র।
অরবিন্দ একবার, দুবার, তিনবার, বোধহয় লক্ষবার ওই কথা কয়টি পড়ল। তারপর চিঠিখানা অতিশয় সযত্নে ভাঁজ করে বুক পকেটে রেখে কাজে মন লাগাবার চেষ্টা করল। আফিসের মধ্যে 10টা থেকে 4টে পর্যন্ত সময় যে তার কিভাবে কেটেছিল তা সে নিজেও জানে না। এক সময়ে প্রকৃতিস্থ হয়ে সে নিজেকে মাধুরীদের হরিশ মুখার্জি রোডের দরজার কড়া নাড়তে দেখে অবাক হয়ে গেল। ঘন ঘন পকেট থেকে রুমাল বার করে কপাল মুছল, ঘাড় মুছল এবং ব্যাকুলভাবে মাথার চুলের মধ্যে দিশাহারা হয়ে আঙুল চালাতে লাগল। দরজা খুলে দিয়ে অরবিন্দকে দেখে মাধুরী একেবারে স্তম্ভিত হয়ে গেল। মিনিটখানেক নিঃশব্দে দাঁড়িয়ে থেকে বলল, কাকে চান? তোমার মা বাড়ি নেই মাধুরী? অরবিন্দ ক্ষীণ গলায় বলল, না। ও। একটু চুপ করে থেকে বলল, তার সঙ্গে দেখা হয় না? না। একটু থেমে, কথা থাকলে আমাকেও বলে যেতে পারেন। রাস্তায় দাঁড়িয়ে বলবো? হঠাৎ যেন সহজ সুর ফিরে এলো অরবিন্দর গলায়। অনুমতির অপেক্ষা না করেই ঘরে এসে বসল সে। আমাকে যদি অস্বীকারই করতে পারো মাধুরী, তবে আচরণটা একটু ভদ্রভাবে করাই তো উচিত। মাধুরী নতমুখে দাঁড়িয়ে রইল দেয়াল ঘেঁষে। বসো না। তারপর একান্ত স্বাভাবিক হয়ে বলল, শোনো মাধুরী, সত্যি বলতে তোমার মার সঙ্গে আমার কিন্তু একটুও দরকার নেই। আর আমি যে এখানে কেন এসেছি, কার কাছে এসেছি, তাও বলা শক্ত। আপিস শেষ করেই কালীঘাটের ট্রামের ভিড়ে বাদুড়ের মতো ঝুলতে ঝুলতে চলে এলাম। এক গ্লাস জল খাবে? চা খাবেন? মাধুরীর মৃতের মতো রক্তহীন ঠোঁট ফাঁক হয়ে কথা বেরুল, যদি দয়া করো তুমি, কিন্তু আগে একটু জল দাও। আমার গলা শুকিয়ে দেখো, কাঠ হয়ে গেছে। অরবিন্দ রুমাল দিয়ে মুখে হাওয়া করতে লাগল। মাধুরী লজ্জিতভাবে পাখাটা খুলে দিয়ে জল নিয়ে এলো। এক নিঃশ্বাসে সমস্ত জলটা খেয়ে অরবিন্দ গ্লাসটা ফিরিয়ে দিয়ে বলল, আর চা খাবো না মাধুরী, আমি এক্ষুনি চলে যাব। তুমি বরং ততক্ষণ একটু এখানেই বসো। একটা কথা বলি। অরবিন্দ একটু দম নিয়ে বলল, আমি ধরমতলায় একটা ফ্ল্যাটে বৌদিকে নিয়ে আছি, শুনেছ বোধহয়। যদি তুমি আমাকে কখনো ক্ষমা করো, কখনো যদি দয়া করো আমাকে, তবে তুমি অবশ্য যেও সেখানে। অরবিন্দ এবার উঠে দাঁড়ালো টুপি হাতে করে। একটু থমকে দাঁড়ালো যেতে যেতে। তারপর একান্ত সহজভাবে মাধুরীর ঠান্ডা মসৃণ হাতের উপর নিজের কঠিন হাতখানা মুহূর্তের জন্য ছুঁয়ে বেরিয়ে এলো রাস্তায়। মাধুরী দাঁড়িয়ে রইল চুপ করে। এক সময় দু চোখ বেয়ে তার জল গড়িয়ে পড়তে লাগল সেই হাতের উপরে। প্রতিভা বসুর লেখা পরিশেষ গল্পটা এখানে শেষ হলো। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।